৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন, দুপুরে জাতীয় সংসদে নিয়ম রক্ষার ভোট, কাল সন্ধ্যায় শপথ। কলকাতায় হোটেলে আগুনে ৭ বাংলাদেশি নিহত, মরদেহ আনতে খরচের বিষয়ে বিবেচনা করবে সরকার। খুলনার লবণচড়ায় ৩ ঘন্টার ব্যবধানে ২ যুবককে গুলি করে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান। রাজধানী সড়কে শৃঙ্খলা ফেরাতে বাস রুট পুনর্বিন্যাস, ৪১৮তে ৬০টিতে নামিয়ে আনার উদ্যোগ। তেইশ বছরে দেশে আসেনি পোশাক রপ্তানির ৮৫,০০০ কোটি টাকা, এনবিআরকে কঠোর হওয়ার তাগিদ। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল ৭টার খবরে শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি শারমিন মাহমুদ। দীর্ঘ ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। আজ জাতীয় সংসদে ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য। ২/৩ সংখ্যা গরিষ্ঠতা থাকায় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। সব প্রস্তুতি সেরে রেখেছে নির্বাচন কমিশন। ১৯৯১ থেকে ২০২৬ মাঝে অপেক্ষা ৩.৫ দশকের। আবারও সংসদ সদস্যদের সরাসরি প্রকাশ্য ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, রাষ্ট্রপতি। তবে ৯১-এর সাথে এবারে প্রেক্ষাপট ভিন্ন। সংসদে সরকারি দলের ২/৩ সংখ্যাগরিষ্ঠতা। সংবিধানের ৭০ অনুচ্ছেদের বলে চাইলেও নিজ দলের প্রার্থীর বাইরে দেয়া যাবে না ভোট, ফলে বাকি শুধুই আনুষ্ঠানিক ঘোষণার। এটাই হওয়ার কথা। এখন যা হচ্ছে, এখন আগামীতে যারা আবার নির্বাচনে কম্পিট করে আসতে পারবে তখন তারা হয়তো কম্পিটিশন করতে পারবে। কিন্তু এখন প্রার্থিতা দেওয়ার মধ্যে কোনো অসুবিধা নাই, কিন্তু প্রার্থিতা দেওয়া ভালো আমি মনে করি। কিন্তু এখন কম্পিটিশনের ধরন এইরকম, এটা মেনেই প্রার্থিতা দিতে হবে যে বিএনপি তার ওভারওয়েলমিং মেজরিটি আছে, সুতরাং সেই তার প্রার্থী উইন করছে। চট্টগ্রাম ৪ আসনে শূন্য থাকায় এবার সংসদে ৩৫০ জনের মধ্যে আছেন ৩৪৯ জন ভোটার। এর মধ্যে বিএনপি দলীয় ২৪৭ আর জামাত নেতৃত্বাধীন ১১ দলের ৯০ জন। বাকি ১২ জনের ৩ জন বিএনপির মিত্র গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ ও বিজেপির। ইসলামী আন্দোলনের ১ জন আর বাকি ৮ জন স্বতন্ত্র, যারা একসময় যুক্ত ছিলেন বিএনপির রাজনীতিতেই। দিনের কার্যসূচি অনুযায়ী এখন ফলে জয় পরাজয় মীমাংসিত হলেও স্বতন্ত্রদের ভোট কারা টানতে পারে সেটি আপাতত মূল প্রশ্ন। কোন স্বতন্ত্র সদস্য কাকে ভোট দিলেন এটা জানা যাবে, কিন্তু এইটা খুব বেশি প্রভাব ফেলবে কি ভবিষ্যৎ রাজনীতিতে? আমার তো মনে হয় না। কারণ আমার যেটা আমি আশঙ্কা করছি, যেটা বিরোধী দল মানে স্বতন্ত্র সদস্যরা হয়তো অনেকেই ভোটদানে বিরত থাকবে। ২০ আগস্ট দুপুর ২টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচন কমিশন জানাচ্ছে এর জন্য সব প্রস্তুতি চূড়ান্ত। ও ব্যালটের মধ্যে আমার ভোটারের নাম আছে, কাকে দিচ্ছি তাও আবার আমি লিখতেছি, পাশে বসে লিখতেছি। আমি যখন ব্যালটটা পাবো, ব্যালটটা গুনবো, তো আমি দেখবো যে মিস্টার এক্স কাকে ভোট দিয়েছে এটা দেখতেছি। কিন্তু আমাদের নর্মাল ইলেকশন কি আপনারা দেখতে পারবেন কে কারে ভোট দিল? সুতরাং এটা ওপেন তো। ভোট শেষে বৃহস্পতিবারে ঘোষণা হবে কে হচ্ছেন বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা। সেদিনই প্রকাশিত হবে গেজেট। বিজয়ী হবেন তার নামটা ঘোষণা করে দিব, এন্ড দ্যাট ইজ ফাইনাল। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। কাল সন্ধ্যা ৭:৩০টায় শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। বঙ্গভবনে হবে শপথ অনুষ্ঠান। জাতীয় সংসদে সরকার দলীয় সভা শেষে এ তথ্য জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি, যেখানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। চিফ হুইপ জানান, ভোট শুরুর প্রথম ২০ মিনিট এবং শেষ হওয়া ৫ মিনিট আগে থেকে ফল ঘোষণা পর্যন্ত সরাসরি সম্প্রচার করবে বিটিভি। তার মতে রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে শুরু হবে গণতন্ত্রের ঐতিহাসিক যাত্রা। দেশের মানুষ ভোট কেমনে দেয়, কেমন করে দেয় সেটা আবার প্রত্যক্ষ করবে এবং মানুষের মনোজগৎ তৈরি হবে নতুন করে ভোটের প্রতি। সেই প্রত্যাশা করে আগামীকাল ইনশাআল্লাহ আমরা রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারবো। ২১ তারিখ
সন্ধ্যা 7:30 সময় বঙ্গভবনে শপথ হবে। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে, এর বাইরে কিছু হলে সরকার দায় দেবে না, এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা বার্ষিকীতে নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। বলেন, যে কোনো ষড়যন্ত্র প্রতিবন্ধকতা বিএনপি নেতাকর্মীরা শক্ত হাতে মোকাবিলা করবে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের কল্যাণমুখী কাজ জনগণের কাছে তুলে ধরতে মাঠে থাকবে স্বেচ্ছাসেবক দল। আমাদের প্রধানমন্ত্রী তিনি সম্পর্ক রাখবেন, তিনি যাবেন, আমরাও সবাইকে আমন্ত্রণ জানাবো, কিন্তু ভিতরে যদি কোনো শর্ত থাকে তাহলে সেই শর্ত দিয়ে কখনো বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হবে আমরা প্রত্যেকের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করব, প্রত্যেকের সার্বভৌমত্বকে সম্মান করব। পশ্চিমবঙ্গের কলকাতায় একটি আবাসিক হোটেলে আগুনে পুড়ে প্রাণ হারিয়েছেন নারী, শিশুসহ 9 জন। এদের মধ্যে 7 জন বাংলাদেশি ও 2 জন ভারতীয় নাগরিক। দগ্ধ হয়েছেন আরও 6 জন। হতাহত বাংলাদেশিরা চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে ফিরতে হচ্ছে নিথর দেহে। ভাগ্যের নির্মমতায় নিউ মার্কেটের হোটেল শিখাইনে এক রাতে অগ্নিদগ্ধ হয়ে ঝরল 9 প্রাণ, যাদের মধ্যে 7 জনই বাংলাদেশি। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা হোটেল শিখাইনে সেই রাতে অবস্থান করছিলেন অন্তত 89 জন, যাদের মধ্যে বাংলাদেশি 25 জন। মঙ্গলবার মধ্যরাতে হঠাৎই ভবনে ছড়িয়ে পড়ে আগুন। দমকল বাহিনীর 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও যারা ভবন থেকে বের হতে পারেননি তাদের সবাই মারা যান। বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এবং তাদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের মৃতদেহ কি করে ঢাকায় পৌঁছানো হবে সে ব্যাপারে আমরা পরবর্তী ব্যবস্থাটা গ্রহণ করি। এই দুর্ঘটনার পর আতঙ্ক বেড়েছে কলকাতায় অবস্থানরত অন্যান্য পর্যটকদের। ঘটনার পর নিউ মার্কেটের একাংশে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। হোটেলের রুম 4 তলায়, রিসেপশন 2 তলায়, ওঠার ব্যবস্থা ছোট লিফট, কোনো ফায়ার এক্সটিংগুইশার নাই, কিচ্ছু নাই, বের হওয়ার কোনো ইমার্জেন্সি এক্সিট নাই। এই ধরনের হোটেলগুলো ব্যান করে দেওয়া উচিত। মহিলা চিল্লাবেলা করতেছে আগুন লাগছে আগুন লাগছে, পরে আমি বুঝতেছি না আর কি, ভিতরতে অনেক চিল্লাবেলা শুনতেছি নিচে, পরে জানালাটা খুললাম, आग लगा अचानक से, हम लोग सब दौड़े, हम लोग जितना हो सके फायर ब्रिगेड को फिर हम लोग खबर दिया, न्यू मार्केट थाना, पार्क स्ट्रीट थाना, सब में हम लोग खबर दिया खुद से। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন পশ্চিমবঙ্গ সরকারের 3 মন্ত্রী সহ ঊর্ধ্বতনরা। অবৈধভাবে গড়ে ওঠা হোটেলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। ऑफिसर है, फायर फाइटर है, उन्होंने बचा लिया और वो जो रेस्क्यू सेंटर हुआ उधर है। एकदम ठोस कानून सामने नहीं आया, फॉरेंसिक होने के बाद ही हो सकता। এদিকে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনাক্ত শেষ হলে এবং সব ফর্মালিটিস কমপ্লিট হলে দ্রুততম সময় আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, সে কাজটা আমাদের কলকাতার মিশন সেই কাজটা করছে। যারা এই দুর্ভাগ্যবশত মৃত্যুবরণ করেছেন তাদের পরিবার যদি খরচ বহন করতে না পারেন তাহলে অবশ্যই সরকার সেটা দেখবে। কলকাতার এই দুর্ঘটনার মাত্র 2 দিন আগে বীরভূমের তারাপীঠে আরেকটি হোটেলে আগুনে ঘুমন্ত অবস্থায় অন্তত 8 জনের মৃত্যু হয়। মুহাজির হক, চ্যানেল 24। এক রাতেই নিভে গেল একটি পরিবারের আলো। স্বজন হারানোর শোক আর রেখে যাওয়া স্মৃতি এখন কাঁদাচ্ছে সবাইকে। কলকাতায় আগুনে স্ত্রী, সন্তান সহ প্রাণ হারানো কুষ্টিয়ার স্থানীয় সাংবাদিক দেবাশিস দত্তের পরিবারে এখন শোকের মাতম।  চারপাশে রয়েছে অনেকেই, শুধু নেই সবচেয়ে প্রিয় আপনজন। যে মানুষগুলোকে ঘিরে ছিল ছোট্ট মহিমার পৃথিবী, তাদের 4 জনই এখন দূর আকাশের তারা। বাবা মা যে আর কখনোই ফিরবে না, নিদারুণ সে সত্য জানে না শিশুটি। কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের আবাসিক হোটেলের ভয়াবহ আগুন কেড়ে নিয়েছে
কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, 3 বছরের সন্তান স্বর্ণশীষ দত্ত এবং শ্বশুর আকরাম হোসেনকে। শুধু শুনলাম যে হোটেলে নাকি আগুন ধরেছিল এবং ওটাতেই পুড়ে গেছে। ও বাবা, আমরা ছবিও দেখেছি। ওরে মনিটা, ওরে আমার সবাই তার বাবা মা ভেঙে পড়েছে প্রিয় সন্তানকে হারিয়ে। আমরা একজন প্রিয় সংবাদকর্মীকে হারিয়েও কিন্তু আমরা ব্যথিত, শোকাহত। আজকের পত্রিকাও চ্যানেল 9-এর কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্বে ছিলেন দেবাশিস দত্ত। প্রতিদিন কত শত গল্প মানুষের কাছে পৌঁছে দিতেন যিনি, আজ তার নিজের গল্পটাই কাঁদাচ্ছে সবাইকে। তাৎক্ষণিক নিউজ তৈরি করতে বা খোঁজ নিতে, সত্যতা বের করতে দেবাশিস দত্তর কোনো বিকল্প ছিল না। যদি দু একজন নক্ষত্র ছিল কুষ্টিয়া সাংবাদিক অঙ্গনে, তার ভিতর দেবাশিস দত্ত। দেবাশিসের এই মৃত্যুর যে এটা মেনে নেওয়ার মতো না। চিকিৎসার জন্য গত 3 আগস্ট পরিবারের সদস্যদের নিয়ে ভারতের ব্যাঙ্গালোরে গিয়েছিলেন। ফেরার পথে কলকাতার ওই হোটেলে উঠেছিলেন। একই ঘটনায় প্রাণ হারিয়েছেন সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার আহমেদ বাবু। কসমেটিক্স দোকানের মালামাল কিনতে ভারতে গিয়ে ওই হোটেলের 3য় তলায় উঠেছিলেন বাবু। আগুনে সেখানে প্রাণ হারান 2 সন্তানের এই বাবা। যেরকম অ্যাক্সিডেন্ট করছে, ছবি পাঠালে কি শনাক্ত করতে পারবেন? তো বললো যে পাঠান। ছবি পাঠানোর পর সাথে সাথে আমরা শনাক্ত করতে সম্মত হয়েছে। খুব আফসোস করলো, আমাদের খুব কাছের বন্ধু ছিল, এটা আমরা মেনে নিতে পারতেছি। এখন নিহতদের মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের পাশাপাশি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে পরিবারগুলো। তানিম রহমান, চ্যানেল 24। 23 বছরের তৈরি পোশাকের এমন অসংখ্য চালান গেছে বিদেশে, যেগুলো খালাস হয়েছে মূল্য পরিশোধ ছাড়াই। দেশে আসেনি প্রায় $7 বিলিয়ন। প্রথমবারের মতো এই টাকা ফেরত পাবার উদ্যোগ নিয়েছে সরকার। ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে দায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। ব্যবসায়ী নেতারা বলছেন, পুনরাবৃত্তি ঠেকাতে আরও শক্ত হতে হবে এনবিআরকে। ফখরুল ইসলামের রিপোর্ট। 2023 সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে 5 কন্টেইনারে প্রায় 4000 কার্টুন তৈরি পোশাক রপ্তানি করে চট্টগ্রামের ম্যালো ফ্যাশন। তবে এর মূল্য বাবদ $3,96,000 কানাকড়িও আসেনি দেশে। রপ্তানিকারকের অভিযোগ, অর্থপ্রাপ্তি নিশ্চিত করে ব্যাংক ডকুমেন্ট রেখেই ক্রেতার কাছে পণ্য খালাস দেওয়ার কথা ছিল শিপিং লাইন, ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস এবং ফ্রেট ফরওয়ার্ডার রেজর ফ্রেট সার্ভিসেস প্রতিনিধির। কিন্তু সেটি না হওয়ায় পুরো টাকাই পাওয়া যায়নি। এ নিয়ে দেশে বিদেশে 2.5 বছর আইনি প্রক্রিয়া চলার পর গেল মঙ্গলবার ফ্রেট ফরওয়ার্ডারের লাইসেন্স বাতিল এবং $1 লাখ অর্থদণ্ড দেয় চট্টগ্রাম কাস্টমস। ফ্রেট ফরওয়ার্ডিং বিধিমালা 2008 অনুযায়ী আমরা এটা অ্যাডজুডিকেশন করেছি এবং তার লাইসেন্সকে আমরা বাতিল করেছি। এখানে শিপিং লাইনে জড়িত ছিল, যাদের এগেনস্টে এইসব মামলাগুলো আছে বা যারা উইদাউট ব্যাংক ডকুমেন্ট বিদেশে পণ্য ডেলিভারি করছে, ওদের শিপিং লাইসেন্স তখন নবায়ন হবে না। এনবিআর এর হাতে স্ট্রং টুলস আছে, কিন্তু এখানে তারা সাব কন্ট্রাক্টর হিসেবে কাজ করেছে এবং পিনাকল নামে একটা কোম্পানি তাদেরকে পয়সা দেওয়ার কথা। ওনারা কোনো লেটার অফ ক্রেডিট বা এলসি এগেনস্টে কাজ করে নাই, কোনো কন্ট্রাক্ট প্রপার কন্ট্রাক্টের এগেনস্টে কাজ করে নাই। পয়সা নর্মালি যারা এই ধরনের এলসি ছাড়া কাজ করে তারা ব্যাংকে টাকা আসার পরে মালটা ছেড়ে। ওনারা আগে ছেড়ে দিলেন কেন? এ ধরনের ঘটনার শুরু 2003 সালে। রপ্তানির $12,48,000 দেশে না আসায় বন্ধ হয়ে যায় আরাফাত ফ্যাশন, হ্যাপি ডিজাইন, ট্রেডকম গার্মেন্টস এবং আর ফেব্রিক নামে চট্টগ্রামের 4টি কারখানা। সে সময় বিজিএমইএ সরকারের কাছে প্রতিকার চাইলে শুরু হয় দৌড়ঝাঁপ। সম্প্রতি ব্যবসায়ী নেতারা বিষয়টি অর্থমন্ত্রীর নজরে আনলে দ্রুত নেওয়া হয় ব্যবস্থা। কার্গোটা যে দিয়ে দিলেন, কত বড় অপরাধ আপনি করলেন। মুদ্রা পাচারের জন্য যখন আপনি মামলা করতে পারেন, তার বিরুদ্ধে কি মুদ্রা পাচারের মামলা হয় না? কত বিলিয়ন ডলারের মাল আপনি দিয়ে দিলেন, আপনি পণ্য আপনি কাউকে দিয়ে দিলেন উইদাউট হ্যাভিং এনি কনসেন্ট অফ দ্য শিপার। তথ্য বলছে, রেমিটেন্স না আসায় গেল 23 বছরে চট্টগ্রাম সহ দেশে বন্ধ হয়ে গেছে কয়েকশো কারখানা। ভুক্তভোগীদের দাবি, আইনের যথাযথ প্রয়োগ না থাকায় হারাতে হচ্ছে বিপুল অর্থ। মাস্টার বিয়ারের সাথে এই আপনার ব্যাংক অ্যান্ডোস ডকুমেন্ট যেটা আমাদের হাউস বিয়ারে মাল নিয়ে যাচ্ছে, ওটা ট্যাগ করে একসাথে করা ছাড়া মাল ডেলিভারি দেওয়া যাবে না। এই টাকা রুখতে করে হলে একটা অডিট টিম দরকার, আর এদেরকে লাইসেন্সের মধ্যে রুলস দিতে হবে
এই যে তাদের টাকা তারা ক্ষতিপূরণ দিতে হবে। 2003 সাল থেকে এখন পর্যন্ত তৈরি পোশাক রপ্তানি হয়েছে, তবে টাকা আসেনি। এমন অর্থের পরিমাণ প্রায় $7 বিলিয়ন। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। খুলনার লবণচড়ায় আলাদা স্থানে দুর্বৃত্তদের গুলিতে 2 যুবক নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, বুধবার বিকেলে বন্ধুদের সাথে ফুটবল খেলছিল মঞ্জুরুল ইসলাম। এ সময় 8 থেকে 10 জন দুর্বৃত্ত তাকে কুপিয়ে জখম করে এবং গুলি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 3 ঘন্টার ব্যবধানে একই এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন নাজমুল নামে এক যুবক। এসব ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। আব্বু আমার আবার ফোন দেওয়ার পর বলছে কি, বাবা আমি ছাদে উঠে দেখার পরে দেখতেছি একটা ছেলে আমাদের পাশে এখানে মানে মার্ডার অবস্থা পড়ে রয়েছে। আমরা আইসে খুঁজে গেছি, শুনেছি এনে মারামারি হয়েছে, নিরু একটা স্যামরা গুলিবিদ্ধ হয়ে মরে গেছে খেলতে খেলতে। এখন আমাদের সিআইডি টিম এখানে আছে, তারা লাশ অলরেডি 2টা লাশে শনাক্ত করা হয়েছে। আপনার এই যে ভিকটিম, তার বাবা মাও লাশ শনাক্ত করেছে। এখন সিআইডি টিম তাদের কার্যক্রম শেষ করার পরে এই লাশটা মর্গে প্রেরণ করা হবে। আমরা থানা পুলিশ, তারপরে র্যাব আছে, আমাদের ডিবি টিম, আমরা রাত্রে অভিযান পরিচালনা করব। অবশেষে আধুনিকায়ন হচ্ছে ঐতিহ্যবাহী ঢাকা মেডিকেল কলেজ। 1000 কোটি টাকা ব্যয়ে ঢেলে সাজানো হবে শিক্ষার্থীদের আবাসন, একাডেমিক ভবন সহ পুরো কাঠামো। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় প্রায় 9.5 কোটি টাকায় অনুমোদন দেওয়া হয় 10টি প্রকল্পের। চিকিৎসা শিক্ষার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ, তবে পর্যাপ্ত আবাসন সুবিধা সহ নানা সমস্যায় জর্জরিত প্রতিষ্ঠানটি। 8 দশকের পুরনো ভবনে চলছে পাঠদান। এমন অবস্থার পরিবর্তনে মাস্টার প্ল্যান বাস্তবায়ন চায় সরকার। বুধবারের একনেক সভায় অনুমোদন পেয়েছে স্থাপনা প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ প্রকল্প, যার আওতায় নির্মাণ করা হবে 3টি 15 তলা ও 2টি 4 তলা ভবন। প্রকল্পের ব্যয় 1154 কোটি টাকা, বাস্তবায়নের সময় 4 বছর। এছাড়া ঢাকাসহ 10টি মেডিকেল কলেজে 19টি হোস্টেল নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এটা সম্পূর্ণ জিওবি ফান্ডে কিংবা অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়িত হবে। 2026 সেপ্টেম্বর থেকে 2030 সালের আগস্ট পর্যন্ত এর সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সড়ক, পানি সম্পদ, বিদ্যুৎ, প্রাণী সম্পদ ও গ্রামীণ যোগাযোগ সহ বিভিন্ন খাতের 10টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। মোট ব্যয় প্রায় 9333 কোটি টাকা। ফিরিয়ে দেওয়া হয় জ্বালানি সংকট মোকাবিলায় তড়িঘড়ি করে নিতে যাওয়া 1.5 কোটি টাকার 2টি প্রোডাক্ট অয়েল ট্যাঙ্কার কেনার প্রকল্প। এই প্রকল্পটি আসলে অনুমোদিত না হওয়ার কিংবা সিদ্ধান্ত না হওয়ার কারণ হচ্ছে কিছুটা বলতে পারেন যে স্থগিত আছে, কারণ প্রায় সমজাতীয় একটি প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী যখন চীন সফরে গিয়েছেন তখন আরো 4টি এইরকম জাহাজ কেনার ব্যাপারে একটা এমওইউ সাইন হয়েছে। প্রকল্প ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিতে প্রধানমন্ত্রীর তাগিদের কথাও জানান মন্ত্রী। প্রকল্প মনিটর করা হবে, কোন প্রকল্প কোন অবস্থায় আছে। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। রাজধানীতে অনুমোদিত 418টি বাস রুট 60টিতে নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে 32টি। সংশ্লিষ্টদের দাবি, সীমাবদ্ধতায় এক রুটে এক বাস চলাচল পুরোপুরি নিশ্চিত করা না গেলেও নতুন পরিকল্পনায় শৃঙ্খলা ফিরবে সড়কে। সাদবিন শফিকের রিপোর্ট। রাজধানীতে গণপরিবহন হিসেবে বাস আর বাস রুট যেন এক সাক্ষাৎ বিষয়। ডিটিসির হিসাব বলছে রাজধানীতে সচল বাস রুট আছে 98টি, এর মধ্যে বৈধ রুট পারমিট আছে আবার 80টি রুটের। অথচ বিআরটিএ অনুমোদিত বাস রুটের সংখ্যা 418টি। বাস্তবতা হলো বেশিরভাগ রুটের অস্তিত্ব কেবল কাগজে কলমে। গেল কয়েক বছরে একাধিক উদ্যোগ মুখ থুবড়ে পড়ার পর নতুন বাস রুট নিয়ে আবারও তৎপর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। তাদের পরিকল্পনা অনুযায়ী বর্তমানে সচল 98টি রুট কমিয়ে সার্কুলার ও কমিউটার সার্ভিস সহ আনা হবে 60টি রুটে। এর মধ্যে প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে 32টি রুট। এছাড়াও আরও কিছু ছোটোখাটো রুট আসবে, ফিডার রুট থাকবে, সার্কুলার রুট থাকবে। তো এগুলো নিয়ে ডিটেইলিংটা নিয়ে কাজ চলছে। এখন এই ক্ষেত্রে একটু আমাদেরকে কম্প্রোমাইজ করতে হচ্ছে যে আমরা এক রুটে এক বাসই রাখছি,
কিন্তু ওভারল্যাপিং কিছুটা হলেও থাকছে। আমরা আশা করতেছি আগামী 1 থেকে 2 মাসের মধ্যে জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। তবে বাস রুটে শৃঙ্খলা ফেরাতে এ পর্যন্ত নেওয়া পদক্ষেপগুলো ব্যর্থ হওয়ার পেছনে অন্যতম কারণ মালিক সমিতির অসহযোগিতা। এবারের উদ্যোগও একই পথে হাঁটবে কিনা আছে সেই শঙ্কাও। আর থাকবে না, থাকতে দেওয়া হবে না। এখানে একটা ভিসিয়াস ইন্টারেস্ট কাজ করে। জনস্বার্থ বিরোধী কোনো পরিকল্পনা, কোনো উদ্যোগ এখানে থাকবে না। নমনীয় না, তারা এখন জনস্বার্থে একটা কাজ করে। ফিজিক্যালি কোনো কাজ। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, বাসের জন্য আলাদা কোম্পানি গঠন করে কার্যকর ব্যবসায়িক মডেল তৈরি করা না গেলে দিন শেষে কাজের কাজ কিছুই হবে না। শুধুমাত্র রুট নির্ধারণ করে এই সমস্যার সমাধান হবে না। আপনার একটা ভালো বিজনেস মডেল লাগবে, যারা মালিক আছে তাদেরকে ইকোসিস্টেমে রাখেন এবং তাদেরকে ওই অ্যাসুরেন্স দেন যে তুমি লোকসানে থাকবা না, তুমি অপারেট করবা, প্রতি কিলোমিটারে তোমার যে খরচ তুমি বলো, আমি সেই খরচটা দিয়ে দিব। তাহলে আমার ধারণা এটা বাস্তবায়ন করার পথে যে আমাদের প্রতিবন্ধকতাগুলি আছে সেটা আর থাকবে না। রুট নিশ্চিতের পাশাপাশি বাসের মান ও আসন বিন্যাস পরিবর্তনের কথাও ভাবছে সরকার। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। আগস্ট জুড়ে থাকবে গ্যাসের সংকট। এলএনজি আমদানিতে অনিশ্চয়তা কাটতে পারে সেপ্টেম্বরে। জ্বালানি পরিস্থিতির সার্বিক চালচিত্র বিশ্লেষণ করে এমন আভাসই পাওয়া যাচ্ছে। গ্যাসের মজুদ ফুরানোয় বন্ধ আছে এক্সিলারেট এনার্জির সরবরাহ। এর আগে দুপুর 12টা পর্যন্ত এলএনজি সরবরাহ ছিল 66 কোটি ঘনফুটের মতো। সব মিলিয়ে 380 কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ হয়েছে 228 কোটি ঘনফুট। ঠিক 1 মাস আগে 20 জুলাই দেশে এলএনজি বা তরলীকৃত গ্যাসের সরবরাহ ছিল 100 কোটি ঘনফুটের মতো। পরদিন 21 জুলাই ভাসমান টার্মিনালে দুর্ঘটনার পর থেকেই কমতে থাকে সরবরাহ। এর পরের 1 মাসে কিছুতেই আর উন্নতি হয়নি পরিস্থিতির। সরকারের আশ্বাস ফাঁকা বুলি হয়েই রয়েছে। কমেছে শিল্পে উৎপাদন, বাসাবাড়িতে গ্যাস নেই, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, সাথে লোডশেডিং। এ যেন এক সর্বমুখী ভোগান্তি। দেশে প্রতিদিন মোটা দাগেই গ্যাসের চাহিদা থাকে 380 কোটি ঘনফুটের মতো। পেট্রোবাংলার তথ্যে দেখা যায় 19 জুলাই দুপুর 12টা পর্যন্ত সরবরাহ আছে 228 কোটি ঘনফুট। এর মধ্যে 66 কোটি এসেছে এলএনজি থেকে, বাকিটা অভ্যন্তরীণ উৎস। সরকার বলছে কার্গো সংকট মেটাতে চেষ্টা চলছে। আগস্টে দরপত্র ছাড়া 4টি কার্গো আসার কথা থাকলেও আসেনি একটিও। এমন অবস্থায় জরুরি দরপত্রের মাধ্যমে আরও 5টি আনার উদ্যোগ নেওয়া হয়। তবে দুটির জন্য ব্রিটিশ পেট্রোলিয়াম আগ্রহ দেখালেও বাকি 3টিতেই দর পাওয়া যায়নি। গ্রিডে যাতে যেটুকু গ্যাস পাওয়া গিয়েছে বিভিন্ন জায়গায় ভোলাতে রয়েছে এবং দেশের স্থলের ভাগে যে গ্যাসগুলো রয়েছে সেটা তাড়াতাড়ি যদি এগুলোকে সংযুক্ত করা যায় তাহলেও কিন্তু অল্প সময়ের ভিতরে আরও কিছুটা উৎপাদন বাড়ানো যায়। পেট্রোবাংলা জানায় 20 আগস্ট ফের আরেকটি কার্গো আসার কথা। যদিও পুরো সংকটের তথ্য উপাত্ত নিয়ে গণমাধ্যমে কথা বলতে নারাজ কোনো কর্তৃপক্ষই। এই 6 মাসে তাদের যে উদ্যোগগুলো নেওয়া দরকার ছিল সেই গ্যাস সংকট সমাধানের জন্য সেই রকম উদ্যোগ না নিয়ে বরঞ্চ সরকারের মধ্যে দেখা যাচ্ছে যে কিছু গোষ্ঠীর স্বার্থ রক্ষা কিংবা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অস্থিরতা বেশি। ধারণা করা হচ্ছে পুরো আগস্ট জুড়েই গ্যাস সংকটের এই ভোগান্তি থাকবে। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় সব ধরনের সহায়তা দেবে কাতার। দোহায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে সাক্ষাতে এই আশ্বাস দেন দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান কাতারের প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশকে একটি ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করেন তিনি। র্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRB প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে আইনের খসড়া। বিশ্লেষকরা বলছেন, জবাবদিহি নিশ্চিত না হলে সুফল আসবে না। আহ্বান জানান বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে রাখার। সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট।
নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন, জালকাঠিতে গুলিতে পা হারানো লিমন হোসেন কিংবা টেকনাফে কাউন্সিলর একরামুল হককে প্রকাশ্যে তুলে নিয়ে হত্যা। অপরাধ দমনে বিশেষায়িত বাহিনী হিসেবে যাত্রা শুরুর পর থেকে 2 যুগে সফলতার নানা গল্প ছাপিয়ে একের পর এক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশ্নবিদ্ধ করেছে র্যাবকে। এসব ঘটনার জেরে সবচেয়ে বড় ধাক্কা লাগে 2021 সালের ডিসেম্বরে। মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়ে র্যাব ও বাহিনীর কয়েকজন কর্মকর্তা। 2024 সালের গণ আন্দোলনের সময় র্যাবের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। পট পরিবর্তনের পর বের হয়ে আসে বাহিনীটির গোপন বন্দিশালা TFI সেল, যেখানে আটকে রেখে নির্যাতন করা হতো ভিন্ন পথ ও মতের মানুষদের। এরপরই বাহিনীর কাঠামোগত সংস্কারের দাবি জোরালো হয়। র্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRB আইন 2026-এর খসড়া অনুমোদন দেয় তারেক রহমানের মন্ত্রিসভা। র্যাব নিয়ে খুব সমালোচনা আছে। র্যাবের সাবেক এই মহাপরিচালকের মতে বাহিনীকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে হলে সবচেয়ে জরুরি রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে রাখা। নতুন একটি বাহিনী যেটা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন নামে হতে যাচ্ছে, এটা মনে করি একটা ভালো কাজ, একটা ভালো উদ্যোগ। যারা জনগণের কাছে দায়বদ্ধ সেই সরকার কখনোই কোনো বাহিনীকে এই ধরনের গুরুতর অপরাধমূলক কাজ করার কোনো সুযোগ দিবে না। র্যাবের সদস্যরা যখন এই ধরনের অপকর্ম সংগঠন করে সাথে সাথে যদি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে এটা কখনোই ঘটতো না। বিশ্লেষকরা বলছেন, শুধু নাম বদলে নতুন বাহিনী গঠন করলেই বদলাবে না পুরনো কাঠামো। মানুষ কিন্তু র্যাবকে নতুন নামে এখন যে SRB করতে যাচ্ছে, এই নতুন নামেও দেখতে চায় না, নতুন পোশাকেও দেখতে চায় না। র্যাবকে মানুষ দেখতে চায় যে একেবারে আইন সিদ্ধ হয়ে তারা কাজ করছে, আইনি কাঠামোর মধ্যে তারা কাজ করছে, নিজেদেরকে বিতর্কের ঊর্ধ্বে রেখে কাজ করছে। অতীতের বিতর্কিত ঘটনাগুলোর বিচার ও জবাবদিহি নিশ্চিত না হলে র্যাবের জায়গায় SRB কতটা বদল আনবে সেটি এখন বড় প্রশ্ন। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। গুমের মতো গুরুতর অপরাধের তদন্ত পুলিশের হাতে থাকা উচিত নয়, এতে তদন্ত বাধাগ্রস্ত হতে পারে। গুম আইন নিয়ে রাজধানীতে এক আলোচনায় এসব বলেন বক্তারা। অতীত থেকে শিক্ষা নিয়ে গুমের ঘটনা তদন্তে একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠনে সরকারের প্রতি আহ্বানও জানানো হয়। চৌধুরী আলম, ইলিয়াস আলী কিংবা সাজেদুল ইসলাম তুহিন আওয়ামী লীগ আমলে সরব ছিলেন আন্দোলনের মাঠে। বিএনপির এই নেতারা গুমের শিকার হলেও তদন্তে ছিল না মানবাধিকার কমিশনের কোনো উদ্যোগ কিংবা কর্মপরিকল্পনা। আর তাই অন্তর্বর্তী সরকারের সময় মানবাধিকার কমিশন আইন ও গুম আইন পরিবর্তনের প্রত্যাশা থাকলেও বাস্তবতা ভিন্ন। সেই কথাই উঠে এলো এই আলোচনায়। সভায় সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অভিযোগ করেন, প্রস্তাবিত আইনে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরই তদন্ত করার ক্ষমতা দেয়া হয়েছে, ফলে বাধাগ্রস্ত হবে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত। এরকম একটা দানবীয় আইন কেন রাখতে হবে যে অপরাধ করে তাদেরকে প্রোটেকশন দেওয়া হবে, সেই জন্য আইনটা করা হবে? এটাই সরকারের কাজ তো না। আপনি বাহিনীগুলো যেখানে অপরাধী তারা তাদের বিচারক হয়ে যাচ্ছে, তারা তদন্ত হচ্ছে তার নিজের কেসের ক্ষেত্রে। এটা প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসের পরিপন্থী, এটা করা যাবে না। বক্তারা বলেন, গুমের মতো গুরুতর অপরাধের তদন্ত পুলিশের হাতে রাখা উচিত নয়, এতে ভবিষ্যতেও গুমের ঝুঁকি দেখছেন কেউ কেউ। এই আইনের তদন্তভার কখনোই পুলিশের হাতে দেয়া যাবে না, এই তদন্ত কমিশনকে দিতে হবে, এবং আদারওয়াইজ এটা একটা ফাও জিনিস। যারা মানবাধিকার লঙ্ঘন করে তার মধ্যে যারা অচ্ছুত থাকে, মানে যাদেরকে ছোঁয়া যায় না, তারা সাধারণত সরকার এবং সরকার সংশ্লিষ্ট হয়, তাদের উপরে নজরদারি করা সেটা সম্ভব না যদি তাদের গঠন প্রক্রিয়ায় সরকারের এতটা হাত থাকে। সভায় অন্য বক্তারা বলেন, কাউকে গুম করে চিরদিনের মতো রক্ষা পাওয়ার সুযোগ নেই, তাই অতীত অভিজ্ঞতা থেকে সরকারকে শিক্ষা নেওয়ার তাগিদও দেন তারা। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেন সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।
ভোর 6টার দিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে 12 ঘন্টার জন্য তিনি মুক্তি পান। পুলিশের নিরাপত্তায় প্রিজন ভ্যান থেকে বের হন জেল থেকে, রওনা হন রাজধানীর কলাবাগানের উদ্দেশ্যে। সেখানে বাড়িতে রাখা হয়েছে স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ। এর আগে বুধবার দুপুরে তার সাথে দেখা করেন মেয়ে তানি দীপাবলি। পরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনে 4 দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করলে মঞ্জুর করা হয় 12 ঘন্টার জন্য।